ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। সেটা হচ্ছে যে আমাদের উচ্চ মাধ্যমিক ২০২৬-এর 4th সেমিস্টারের যে ভূগোলের যে সাজেশন সিরিজ শুরু হয়েছে, তো তার আজ ৭ নম্বর ক্লাস। এই ৭ নম্বর ক্লাসটা অ্যাকচুয়ালি মানবীয় ভূগোলের ক্লাস। মানবীয় ভূগোল অর্থাৎ দ্য ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি যে পোরশন রয়েছে, সেখানে আমাদের ২ খানা চ্যাপ্টার রয়েছে। তার ১ম ইউনিট যেটা, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। অলরেডি আমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোলের যে ৬ খানা ইউনিটস রয়েছে, সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। তাই আজ মানবীয় ভূগোলের ১ম ইউনিট অর্থাৎ জনসংখ্যা ভূগোলের ক্লাসটা কিন্তু হবে। আর এই জনসংখ্যা ভূগোলের ক্লাসের বা এরপর থেকে যেগুলো হবে অর্থাৎ মানবীয় ভূগোল এবং তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে ভারতের ভূগোল। এখানে কিন্তু ২ নম্বর এবং ৩ নম্বর প্রশ্নই থাকবে। অর্থাৎ এখানে ২ নম্বর প্রশ্ন থাকছে এবং ৩ নম্বর থাকছে। এখানে কিন্তু ৫ নম্বর প্রশ্ন কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে? ৫ নম্বর প্রশ্ন কিন্তু এইখানে থাকবে না। ঠিক আছে? এখানে ২ নম্বরই থাকছে এবং ৩ নম্বর প্রশ্ন থাকছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো ২ নম্বর প্রশ্ন এই মানবীয় ভূগোল থেকে কটা থাকবে? ২ খানা থাকবে। ২ দুগুণে ৪। আর ৩ নম্বর প্রশ্ন কটা থাকবে? এখানে ৩ নম্বর প্রশ্নও থাকবে এখানে ২ টো, ৩ দুগুণে ৬। টোটাল ১০ নম্বর কভারেজ হবে এখানে মানবীয় ভূগোলের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই সাজেশনগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকছে। যেহেতু ২ নম্বর এবং ৩ নম্বর প্রশ্ন কোথা থেকে আসবে, কি আসবে, তাই আমাদেরকে আর যেহেতু নতুন সিলেবাস, তাই আমাদেরকে অনেকটাই কিন্তু মানে একটা অ্যাডভান্স স্টাডি করেই যেতে হবে। তো যেহেতু কোনো আমাদের আইডিয়াও নেই প্রশ্ন সম্পর্কে এখনো পর্যন্ত, তাই তোমরা এই প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সাজেস্টিভ প্রশ্ন। তোমরা যেন অবশ্যই এগুলো একবার অন্তত দেখে রাখবে। আমরা এবার মেইন ক্লাসের দিকে চলে আসছি। জেএনসেড মেন্টরের যে আমাদের সাজেশন সিরিজ যেটা শুরু হয়েছে, সেখানে প্রাকৃতিক ভূগোলে এর আগে কিন্তু ৬ টা চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে। আজ মানবীয় ভূগোল শুরু হচ্ছে। তো যারা হয়তো দেখোনি বা এই হয়তো জানতে পারছো যে হ্যাঁ, অলরেডি সাজেশন সিরিজ শুরু হয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আই বাটনে ক্লিক করে সমস্ত ক্লাসগুলো দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্ট করার যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আমরা মেইন ক্লাসের দিকে এবার চলে আসছি। সেটা হচ্ছে যে আজকে এই মানবীয় ভূগোলের পাঠের যে আমাদের যে জনসংখ্যা ভূগোল যেটা রয়েছে, সেই জনসংখ্যা ভূগোলের আ ১ম যে প্রশ্ন সেগুলো হচ্ছে ২ নম্বরের প্রশ্ন। ঠিক আছে? সেই ২ নম্বরের প্রশ্ন অর্থাৎ এই মানবীয় ভূগোলের এখানে এটা হচ্ছে আমাদের জনসংখ্যা ভূগোল। ঠিক আছে? এই জনসংখ্যা ভূগোল আমি উল্লেখ করে দিচ্ছি এখানে। ঠিক আছে? এটা হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন জিওগ্রাফির পার্ট একটা। ঠিক আছে? জনসংখ্যা ভূগোলের যে ১ম যেটা রয়েছে সেটা হচ্ছে ২ নম্বর প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো। তো এক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পরিব্রাজন কাকে বলে? পরিব্রাজন হচ্ছে মাইগ্রেশন, তোমরা জানো। সেটা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করা, সেই ব্যাপারটাই তো পরিব্রাজন। আর হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিব্রাজন কি? অর্থাৎ অভ্যন্তরীণ হচ্ছে ইন্টারনাল, আর এটা আন্তর্জাতিক হচ্ছে ইন্টারন্যাশনাল বা এক্সটার্নাল পরিবহন। ঠিক আছে? তো একটা হচ্ছে আ সেই দেশের মধ্যেই পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আর আন্তর্জাতিক হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়াটা। এবং অভ্যন্তরীণ পরিবহনের পরিব্রাজনের ২ টি কারণ। পরিব্রাজনের ব্রাজনের ২ টি কারণ, বিভিন্ন কারণ আছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এগুলো কিন্তু লিখতে হবে। শহর থেকে গ্রামে পরিব্রাজনের ২ টি কারণ। মানুষ তো সাধারণত গ্রাম থেকে শহরে যায়। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটতে পারে। শহর থেকে গ্রামেও মানুষ আসতে পারে। তো সারা জীবন হয়তো চাকরি করলো, হ্যাঁ? শেষ বয়সে রিটায়ারমেন্টে পরে কেউ হয়তো গ্রামে গিয়ে বসবাস করলো। কেন? না একটু সুখে শান্তিতে বসবাস করার জন্য। গ্রামের যে শান্ত পরিবেশ, যে ফ্রেশ এয়ার, পরিবেশগত যে সুন্দর একটা পরিবেশ এনভায়রনমেন্ট, এবং অনেকে খরচা সেভিং করবার জন্য অর্থাৎ খরচা কমাবার জন্যও কিন্তু গ্রামীণ যে জীবনযাত্রা শহরের জীবনযাত্রা থেকে তো তার এক্সপেন্স কম কিছুটা। সেইজন্য কিন্তু এগুলো যায় সাধারণত। এবার হচ্ছে মেধা প্রবাহ বা ব্রেইন ড্রেন। গুরুত্বপূর্ণ একটা যে মেধা প্রবাহ তোমরা জানো যে আ এক 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 দেশের মেধা বা আ ব্রেইন যখন অন্য দেশে যখন চলে যায়, ঠিক আছে? এটাকে মেধা প্রবাহ বলছে। নেক্সট হচ্ছে জনাকীর্ণতা বা জনস্বল্পতা। ঠিক আছে? জনাকীর্ণতা বা জনস্বল্পতা অর্থাৎ অল্প আ জনসংখ্যা যেটা, সেটাকে হচ্ছে জনস্বল্পতা বলছে। ঠিক আছে? আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি দেখো, যে দেশে নির্ভরশীল জনসংখ্যার তুলনায় কর্মক্ষম বা উপার্জনশীল জনসংখ্যা বেশি হয়, তখন একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটে সেই দেশের ক্ষেত্রে। ঠিক আছে? এত নির্ভরশীল জনসংখ্যার থেকে
উপার্জনশীল, যারা ইনকাম করতে পারে, সেই জন্য যদি অর্থাৎ প্রোডাক্টিভ পপুলেশন, ঠিক আছে? সেই সংখ্যাটা বেশি হয়ে গেলে সেখানে তো ইকোনমিক ডেভেলপমেন্ট হবেই, এই ব্যাপারটা। এবার হচ্ছে জন অবিক্ষেপ, অর্থাৎ বর্তমান দেখে এবং অতীত দেখে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেওয়া, বা ভবিষ্যতে কিরকম জনসংখ্যা হতে পারে, বাড়বে না কমবে, বা কি কোন পর্যায়ে যাবে, জনবিস্ফোরণ হবে কিনা, বা এই ব্যাপারটাকে সম্পর্কে বলাটাই হচ্ছে জনবিক্ষেপ, অর্থাৎ পপুলেশন প্রজেকশন। নেক্সট হচ্ছে জনবিস্ফোরণ। জনবিস্ফোরণ তাই জনবিস্ফোরণ হচ্ছে যে জনসংখ্যা যেভাবে বাড়ছে, হঠাৎ যদি বেশি পরিমাণে বেড়ে যায়, সেটাকে এক্সপ্লোশন, পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ বিস্ফোরণের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যে বেশি বেড়ে যাওয়াটাই হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। বিভিন্ন ফ্যাসিলিটিস এর মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে, এবং মানুষের অজ্ঞতার কারণেও কিন্তু জনবিস্ফোরণ ঘটে। ম্যালথুসিয়ান চক্র, ম্যালথুসিয়ান সাইকেল যেটা বলছে, চক্র যেটা, সেটা কি না, বলছে জনসংখ্যা কোন অঞ্চলে বাড়বে, বাড়তে বাড়তে কিন্তু ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে, এবং সেখান থেকে কিন্তু সম্পদ কিন্তু সেইভাবে বাড়বে না, এবং খাদ্য উৎপাদন বাড়বে না, এবং তারপরে সেখানে দুর্ভিক্ষ হবে। যে দুর্ভিক্ষ মহামারী শ্রেষ্ঠ কবলে পড়বে, এবং তারপরে আবার জনসংখ্যা কিন্তু কমে যাবে। এই ঘটনাটা চক্রাকারে ঘটে যায় সাধারণত, ঠিক আছে? একে ম্যানচেস্টিয়ান সাইকেল বলা হচ্ছে। এবার মানুষ জমি অনুপাত, অর্থাৎ মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির অনুপাত, সেটা হচ্ছে মানুষ জমি অনুপাত। কার্যকরী জমির অনুপাত অর্থাৎ যে ইফেক্টিভ ল্যান্ড, অর্থাৎ যেটা থেকে কিন্তু উৎপাদন হয়, বা সেটা যে কোনো প্রোডাক্ট, মানে ইকোনমিক একটা প্রোডাকশন সেখান থেকে হয়। সেটা যে কৃষি উৎপাদন হবে তাই নয়, সেখানে শিল্প উৎপাদনও হতে পারে, এই ব্যাপারটা, ঠিক আছে? তাহলে মানুষ জমি অনুপাত। এবার আসছি নির্ভরশীল জনসংখ্যা, অর্থাৎ যে জনসংখ্যাটা অন্য জনসংখ্যার উপর নির্ভর করে জীবনযাপনের জন্য। সাধারণত কি নির্ভরশীল জনসংখ্যা কারা হয়, বা কোন সেক্টরটা? সেটা হচ্ছে শিশু বা বৃদ্ধ, এরাই তো কারোর উপর ডিপেন্ড করে থাকে। বৃদ্ধ বয়সে কাজ করার ক্ষমতা থাকে না, তখন ছেলেপিলের উপর ছেলেদের উপর নির্ভর করে। আবার যারা বাচ্চা বা শিশু রয়েছে, তারা কিন্তু বাবা-মায়ের উপর নির্ভর করে। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পপুলেশন, ঠিক আছে? আর পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল একদম স্ট্যাটিক বা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে জনসংখ্যা। আর বাড়ছে না, কমছে না। একদম 0 হয়ে গেছে, শূন্য জনসংখ্যা। অর্থাৎ জন্ম এবং মৃত্যু হার একদম মধ্যে একটা স্ট্যাবিলিটি চলে এসছে। ঠিক আছে? সমান, সমান হয়ে গেছে। এবার জনসংখ্যা নীতি হচ্ছে পপুলেশন পলিসি, ঠিক আছে? জনসংখ্যা নীতি তো থাকবেই। কোন একটা দেশকে সঠিকভাবে সুন্দরভাবে চালাতে গেলে সেখানে কিন্তু জনসংখ্যার নীতি প্রয়োজন, ঠিক আছে? তো জনসংখ্যার নীতি, পপুলেশন পলিসি দরকার। বিশেষ করে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে পপুলেশন পলিসিকে সুন্দরভাবে ফ্রেম করতে হবে, ঠিক আছে? জনসংখ্যা নিয়ন্ত্রণ মানে হচ্ছে জনসংখ্যা কমানো, ঠিক আছে? তো তার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলোকে ব্যবস্থা নিতে হবে। ম্যালথাসের ফাঁদ কাকে বলছে না, দুর্ভিক্ষ মহামারী সংস্কৃত হবেই জনসংখ্যা বাড়লে একসময়, পপুলেশন যে চাপ তার মাধ্যমে, ঠিক আছে? অথচ যদি খাদ্য বা রিসোর্স যদি সেইভাবে না থাকে, তার দ্বারা জনসংখ্যা আহ নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক আছে? কি জনসংখ্যা ফাঁদ বলে, তো ফাঁদে পড়ে যায় জনসংখ্যা, ঠিক আছে? শরণার্থী বা উদ্বাস্তু কোনটাকে দেখা যাচ্ছে দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় কোনো অস্থিরতা, এই সমস্ত মহামারী, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে জনসংখ্যা স্থানচ্যুত হয়ে যায়। এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, এবং শরণার্থী হিসেবে তারা সেখানে দেখা দেয়, ঠিক আছে? এরপরে চলে আসছি আমরা ৩ নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো। বা এই ৩ নম্বর প্রশ্নগুলো সাধারণত কারণ ব্যাখ্যা টাইপের হয়। ৩-৪ টা করে পয়েন্ট দেবে, হ্যাঁ? তো ৩ নম্বর প্রশ্নগুলো কিরকম? এখানে রয়েছে না, বিশ্বব্যাপী পরিবারের জন্য প্রভাব, অর্থাৎ মাইগ্রেশনের যে প্রভাবটা রয়েছে সেটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিকে তার যে একটা ইমপ্যাক্ট রয়েছে, সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটা কি? ম্যালথাস যে পপুলেশন গ্রোথের যে তত্ত্ব দিলেন, সেখানে বললেন যে জনসংখ্যা বাড়ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে, অর্থাৎ আ বু আ গুণোত্তর প্রকৃতিতে, এবং সম্পদ বা খাদ্য বাড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, বা হচ্ছে সমান্তর প্রগতিতে। ফলে কি হবে একসময়, এই যে জনসংখ্যা বৃদ্ধিটা ওই রিসোর্স বা খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিটা বেশি হয়ে যাবে। ফলে একসময় কি হবে, সেখানে খাদ্য সংকট দেখা দেবে। খাদ্য সংকট দেখা দিলে সেখানে দুর্ভিক্ষ, মহামারী সমস্ত হবে, দাঙ্গা-হাঙ্গা, আম উপদ্রব, এই সমস্ত কিন্তু হতে পারে। তার ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি যেটা পাচ্ছিল সেটা কিন্তু চেক হয়ে যাবে। চেক হয়ে গেলে ন্যাচারাল চেকস মানে অটোমেটিকলি হয়ে যাবে। নিয়ে আবার একটা স্টেবিলিটি কন্ডিশন এ আসবে। এইভাবে কিন্তু তার তত্ত্ব কিন্তু ফ্রেম করেছিলেন। ঠিক আছে? হ্যাঁ? আর তত্ত্বের সমালোচনা এগুলো আছে পরবর্তী ক্ষেত্রে, সেগুলো কিন্তু আলাদা, আলাদাভাবে আসতে পারে। ঠিক আছে? মূল বিষয়বস্তু কি এগুলো। কাম্য জনসংখ্যা কি এবং এর গুরুত্ব? কাম্য জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন। একটা দেশে টোটাল রিসোর্স যদি
টোটাল পপুলেশন এবং রিসোর্স যদি সমান, সমান হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ একটা দেশের সম্পদ রয়েছে, সেই পরিমাণ সম্পদ যদি সেই পরিমাণ জনসংখ্যাকে যদি সঠিকভাবে খাওয়াতে পড়াতে পারে সোজা কথায়, সেটাই হচ্ছে অপটিমাল পপুলেশন বা কাম্য জনসংখ্যা। অর্থাৎ এইটা কাম্য মানে এটাই চাইছি, কাঙ্ক্ষিত জনসংখ্যা, সেটাই কিন্তু এই ফিগারটা। ঠিক আছে? কাম্য জনসংখ্যা কোন, কোন বিষয়ের উপর নির্ভর করে? কাম্য জনসংখ্যা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ডেফিনিটলি সেখানে আ উম আ যে তার সেই দেশের রিসোর্স উৎপাদন এই ব্যাপারগুলো, হ্যাঁ? এবং সেখানে মানুষের সচেতনতা এই সমস্ত বিষয়গুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জনাকীর্ণতা ও এর বৈশিষ্ট্য, ঠিক আছে? জনকীর্ণতা অর্থাৎ ওভার পপুলেশন এবং এর বৈশিষ্ট্য। ওভার পপুলেশন একটা জায়গায় যদি জনসংখ্যা হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে? ওভার পপুলেটেড হয়ে যায়। তো সেখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক আছে? এবং তার তো বৈশিষ্ট্য নিশ্চয়ই রয়েছে এখানে যে ওভার পপুলেশন কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, হ্যাঁ? এবং তার যে মানে তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সেগুলোকে দিতে হবে এখানে। উন্নত দেশগুলি বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য। উন্নত দেশ এবং অনুন্নত উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেখানে যে বয়স লিঙ্গ পিরামিড অর্থাৎ এজ সেক্স স্ট্রাকচার, এজ সেক্স পিরামিড যেটা রয়েছে বা পপুলেশন পিরামিড, তার বৈশিষ্ট্য রয়েছে। একেক জায়গাতে কোনো জায়গাতে নিচেটা হচ্ছে চওড়া, কোনো জায়গায় উপরটা সংকীর্ণ বা কোনো জায়গায় উপরটা চওড়া, নিচেটা সংকীর্ণ। বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার যেগুলো রয়েছে। কোনো জায়গায় মধ্যখানটা হচ্ছে চওড়া, ঠিক আছে? দুপ্রান্ত সংকীর্ণ, মধ্যখানটা হচ্ছে চওড়া। তো একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার ওয়াইজ কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ভারতের অতি জনাকীর্ণতার সমস্যা বা কারণ। ভারতের যে অতি জনাকীর্ণতা, ঠিক আছে? তার সমস্যা এবং কারণ সেটা ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। অর্থাৎ ওভার পপুলেটেড যে অতি জনাকীর্ণতার সমস্যা অর্থাৎ ওভার পপুলেটেড যেটা হয়ে যাচ্ছে। ভারতে তো প্রচুর জনসংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। কিন্তু সেই তুলনায় কিন্তু সম্পদ বা রিসোর্স সেইভাবে কিন্তু তৈরি হচ্ছে না। তার সমস্যা, এর ফলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে? ওর মানুষের যে উম আ যে নাগরিক যে বিভিন্ন সমস্যা সেগুলো এবং মানুষ তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে বা তার সঠিক যে পরিষেবা পাওয়া সেগুলোও কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে? এবং তার কারণগুলো ডেফিনিটলি অনেক রয়েছে সেগুলো অর্থাৎ সমস্যাগুলোও আসতে পারে বা কারণ দিয়ে অতি জনকীর্ণতা বা পপুলেশনের কারণটা কি? অর্থাৎ জন্ম হার বেড়ে গেছে বা জনসংখ্যার আ জন্মের পরিমাণে অ্যা বেশি পরিমাণে মৃত্যু হারটা হয়তো কমে গেছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো। থমসনের জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলির বৈশিষ্ট্য। তো থমসন জনবিবর্তন তত্ত্ব অর্থাৎ ডেমোগ্রাফিক যে ট্রানজিশন থিওরি যেটা দিলেন, সেই ডেমোগ্রাফিক ট্রানজিশনের বিভিন্ন ভাগ রয়েছে। তো ১ম পর্যায়, ২য় পর্যায়, ৩য় পর্যায়, ৪র্থ পর্যায় বা কোনো ক্ষেত্রে বা কোনো বইয়ে ৫ টা পর্যায়, ৫ম পর্যায় বলছে। ঠিক আছে? তো একেকটা স্টেজের কিন্তু বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্য অনুসারে কিন্তু একেকটা দেশ একেকটা স্টেজের মধ্যে রয়েছে। সেইভাবে কিন্তু লিখতে হবে। এবার জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং সংক্ষেপে লিখবে। এতে ৩ নম্বর থাকলে খুব অল্প করে লিখতে হবে। জাস্ট ২-১ টা করে বৈশিষ্ট্য লিখে সেখানে কোন দেশ রয়েছে সেগুলো ২-১ টা এক্সাম্পল দিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা অর্থাৎ জনসংখ্যাকে কিভাবে আমরা কমাবো? ঠিক আছে? পপুলেশন চেকস করার যে ব্যাপারটা সেটা। তো এখানে মৃত্যু হারকে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে ব্যবস্থা জন্মহারকে কিন্তু কমাতে হবে মেইন সেটাই। এবং তার সঙ্গে দরকার বিভিন্ন যে সরকারি নীতি বা রীতি সেই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আসতে হবে এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবারে যে জনসংখ্যা বৃদ্ধির কারণ, কোন একটা অঞ্চলে জনসংখ্যা যে বাড়লো, সেটার কারণ কি? জনসংখ্যা বাড়তে গেলে তাহলে জন্মহার উচ্চ হতে হবে এবং মৃত্যুহার আ কমতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়ে গেলে কিন্তু জনসংখ্যা বেড়ে যায়। অর্থনৈতিক সমৃদ্ধি থাকলে কিন্তু জনসংখ্যা অনেক সময় বাড়ে, এই ব্যাপার। পরিবার পরিকল্পনা কি? অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচি, পরিবার পরিকল্পনা। একটা পরিবারকে সঠিকভাবে মেইনটেইন করতে গেলে বা পারিবারিক যে সাফল্য এবং তার যে বিপর্যয় সেগুলো কিন্তু সঠিক পরিবার পরিকল্পনার উপর নির্ভর করে। ঠিক আছে? তো গুড পরিবার পরিকল্পনা, গুড ফ্যামিলি প্ল্যানিং ইজ এসেনশিয়াল। ঠিক আছে? এবং যেটা হচ্ছে পপুলেশন পলিসির একটা পার্ট। ঠিক আছে? এরপর বলেছে মেধা লাভ। যেরকম হচ্ছে ব্রেন ড্রেন ছিল সেরকম ব্রেন গেইন এটা বোঝাচ্ছে। মেধা লাভ মানে হচ্ছে ব্রেন গেইন। অর্থাৎ কোন জায়গা থেকে ব্রেন ড্রেন হওয়া মানে তো কোন একটা জায়গায় সেটা আসছে, জমা হচ্ছে। তো সেইটাই হচ্ছে ব্রেন গেইন। তাহলে ব্রেন গেইন হচ্ছে ব্রেন ড্রেন এর জাস্ট বিপরীত অবস্থা। ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা অভিভাষ অ অ অভি অভিবাসন এবং প্রবাসনের পার্থক্য। ঠিক আছে? অভিবাসন এবং প্রবাসন অর্থাৎ একটা হচ্ছে অভিবাসন হচ্ছে বলছে ইমিগ্রেশন। ঠিক আছে? ইমিগ্রেশন IMMI ARAT একটা হচ্ছে ইমিগ্রেশন অর্থাৎ হচ্ছে ইনমাইগ্রেশন। এক জায়গাতে আসছে, এক জায়গাতে আসছে জনসংখ্যা। আর প্রবাসন হচ্ছে এটা হচ্ছে এমিগ্রেশন। এমিগ্রেশন দুটো বানানে একটু পার্থক্য রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আউট মাইগ্রেশন। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। এক
প্রথমটা হচ্ছে অন্য অন্য দেশ থেকে এক দেশে আসছে, আর এটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, ঠিক আছে? এবার জনস্বল্পতা এবং জনকীর্ণতার পার্থক্য, ঠিক আছে? জনস্বল্পতা এবং জনকীর্ণতা অর্থাৎ ওভার পপুলেশন এবং আন্ডার পপুলেশনের মধ্যে যে পার্থক্য সেটাকে দিতে হবে, ঠিক আছে? এবং কোন কোন কারণে হয় সে ব্যাপারগুলো ৩-৪টা পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে। উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার নীতির পার্থক্য, ডেফিনেটলি নীতির পার্থক্য আছে। উন্নত দেশ যেগুলো সেগুলো স্যাচুরেটেড হয়ে গেছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন একটা ভালো জায়গায় চলে গেছে। আর উন্নয়নশীল দেশগুলো তারা চেষ্টা করে যাচ্ছে। সেই হিসাবে কিন্তু পপুলেশন পলিসিটা রয়েছে, অর্থাৎ জনসংখ্যার তো একটা পার্থক্য রয়েছে। তাহলে ডেফিনিটলি সেখানে কিন্তু জনসংখ্যার নীতি বা পপুলেশন পলিসি সেই সরকার কিন্তু সেই রকমভাবে ফ্রেম করবে, ঠিক আছে? তো তার পার্থক্যটা এখানে দিতে হবে। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি অর্থাৎ ন্যাশনাল যে পপুলেশন পলিসি সেই সম্পর্কে লিখতে হবে। বিভিন্ন সালে এসে ন্যাশনাল পপুলেশন পলিসি হয়েছে এবং রিসেন্ট যেটা পপুলেশন পলিসি সেটা দিতে হবে। নর্ডেনস্টাইনের জনবিবর্তন তত্ত্বের মূল কথা, যেরকম থমসনের জনবিবর্তন তত্ত্ব ছিল, সেরকম নর্ডেনস্টাইন কি বললেন? বললেন জন্ম হার এবং মৃত্যু হার জনসংখ্যার বয়সে বন্টনকে প্রভাবিত করে এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উচ্চ জন্ম এবং মৃত্যু হার থেকে নিম্ন জন্ম এবং মৃত্যু হারের পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। এটা হচ্ছে মূল এই বক্তব্য, ঠিক আছে? পরিব্রাজনের পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর মানে হচ্ছে টানছে, অর্থাৎ ভালো উন্নয়ন হলেই তো সেখানে টানবে জনসংখ্যাকে। আর পুশ ফ্যাক্টর মানে কি? পুশ মানে হচ্ছে ঠেলে দিচ্ছি, অর্থাৎ সেখান থেকে জনসংখ্যাকে অন্য জায়গায় যেতে বাধ্য করছে, সেটা হচ্ছে পুশ ফ্যাক্টর, ঠিক আছে? তো পুষ্পাক্ত মানে দুর্ভিক্ষ হয়ে গেল, মহামারী হয়ে গেল। এই ব্যাপারগুলো। আচ্ছা, আচ্ছা, তারপর বলেছে ম্যালথাসের ইতিবাচক আ প্রতিরোধ অর্থাৎ পজিটিভ চেকস যেগুলো, ঠিক আছে? ইতিবাচক প্রতিরোধ বলছে জনসংখ্যা বাড়লে নিজে থেকেই বিভিন্ন প্রাকৃতিকভাবে বা মৃত্যুর দ্বারা জনসংখ্যা আবার নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক আছে? কোনো কারণে হয়তো আবার সেখানে মৃত্যুর হার বেড়ে গেল এবং জনসংখ্যা কিন্তু একটা চেক হয়ে যাবে অলরেডি মৃত্যু হার বাড়লে। এবার হচ্ছে লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও অর্থাৎ এই সেক্স রেশিও অর্থাৎ স্ত্রী পুরুষের যে অনুপাত সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। কাম্য জনসংখ্যা বৈশিষ্ট্য, কাম্য জনসংখ্যা বললাম আগেই বলা হয়েছে যে অপটিমাম পপুলেশন যেটা তার ক্যারেক্টারিস্টিক। কাম্য জনসংখ্যা এবং মানুষ জন্ম অনুপাতের মধ্যে পার্থক্য, ঠিক আছে? কাম্য জনসংখ্যা এবং মানুষ জন্ম অনুপাত, ঠিক আছে? ম্যানল্যান্ড রেশিও, ঠিক আছে? তো ম্যানল্যান্ড রেশিও যেটা সেটা হচ্ছে যে টোটাল যে এগ্রিকালচার ল্যান্ড সেটা, আর কাম্য জনসংখ্যা অপটিমাম পপুলেশন, সেটা আমরা জানি। এবার জনবিস্ফোরণের প্রভাব, জনবিস্ফোরণের কি প্রভাব রয়েছে? যে এত যে বিস্ফোরণ হয়েছে, জনবিস্ফোরণ হচ্ছে, চারিদিকে জনসংখ্যা বাড়ছে, তার তো কুফল কিছু তো রয়েছে, ঠিক আছে? জনসংখ্যা বিভিন্ন যে আ কুফলগুলো দেখা দিচ্ছে জনবিস্ফোরণের ফলে যেগুলো, সেগুলো, ঠিক আছে? একটা সংগতি থাকছে, অসংগতি দেখা দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে অনুন্নয়নের দিকে যাবে আরকি, ঠিক আছে? নেক্সট হচ্ছে মেধা প্রবাহের কারণ এবং প্রভাব। মেধা প্রবাহ অর্থাৎ ব্রেন ড্রেনের কারণ। কেন ব্রেন ড্রেন আজকে বেশি প্রবাহ হচ্ছে? দেখা যাচ্ছে কি যে ব্রেন ড্রেনের কারণ মানে হয়তো শিক্ষার সুবিধা রয়েছে কোনো একটা স্থানে, চাকরির সুবিধা রয়েছে, জীবনযাত্রার মানের সুবিধা রয়েছে। সেখানে কিন্তু মেধার প্রবাহ হবে। অর্থাৎ যারা পড়তে যাচ্ছে বাইরে তারা কিন্তু সেখানে কিন্তু হয়তো স্থায়ীভাবে বসবাস করে ফেলছে। ঠিক আছে? আর ফিরছে না দেশে। ঠিক আছে? মেধাটা প্রবাহ, মেধাটা অর্থাৎ ব্রেইনটা ড্রেন হয়ে গেল। হ্যাঁ? এবং তার প্রভাব তো রয়েছে ডেফিনিটলি। তাহলে কি হবে? যে দেশের মেধা সেই দেশের মেধা কিন্তু কমে গেল। সেই দেশের উন্নয়ন কিন্তু মার খেল। ঠিক আছে? এবার হচ্ছে জনসংখ্যার নীতির প্রয়োজনীয়তা। হ্যাঁ? পপুলেশন পলিসি তো দরকার। পপুলেশন পলিসি একটা দেশকে সঠিকভাবে চালানোর জন্য পপুলেশন পলিসি দরকার। জনসংখ্যা বৃদ্ধি কমাতে, ফ্যামিলি প্ল্যানিং কে বাস্তবায়িত করতে, অর্থনৈতিক উন্নয়নের মানকে উম সঠিকভাবে ধরে রাখতে, দরিদ্রতা কমাতে তো এইগুলোর জন্যই তো পপুলেশন পলিসির প্রয়োজন। এবার প্রশ্ন যেটা যে জনবিবর্তন তত্ত্ব অনুসারে ভারতের অবস্থান বিচার করো। অর্থাৎ পপুলেশন ডেমোগ্রাফি ট্রানজিশন যেটা রয়েছে থমসনের, সে অনুসারে ভারতের অবস্থান অর্থাৎ যেটা দেয় কিন্তু এই প্রশ্নটা বারবার। যে ভারত কোন স্থানে রয়েছে বা জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে ভারত অবস্থান করছে? অর্থাৎ ভারতের পজিশনটা ইন্ডিয়ান লোকেশনটা কোন রয়েছে এই তত্ত্ব অনুসারে। যে ৪ টা বা ৫ টা যে রয়েছে, ফেজ রয়েছে। ১ম পর্যায়, ২য় পর্যায়, ৩য় পর্যায় এবং ৪র্থ পর্যায়। তাহলে ভারত কোন জায়গায় রয়েছে এটা কিন্তু আছে। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক দেখে ভারতের যে অর্থনৈতিক অবস্থায় বা ক্যারেক্টারিস্টিক দেখেই কিন্তু বিচার করতে হবে যে ভারত কোন পর্যায়ে তার ফিট করছে এই তত্ত্বর সঙ্গে। তো এই তত্ত্ব অনুসারে বলছে কেউ বলছে যে ভারত হচ্ছে আ ২য় পর্যায়ে রয়েছে। কেউ বলছেন যে ২য় পর্যায়ে রয়েছে, হ্যাঁ? 2nd পজিশনে রয়েছে। আবার কেউ বলছে যে না 2nd এবং 3rd পজিশনের এই আ মাঝামাঝি একটা স্টেজে রয়েছে। কেউ বলছে কেউ বলছে ৩য় পজিশনে রয়েছে, 3rd পজিশনে রয়েছে। ঠিক আছে? কেউ বলছে 3rd পজিশনে রয়েছে অর্থাৎ ৩য় পর্যায়ে রয়েছে। আর কেউ বলছে না ২য় এবং ৩য় পর্যায়ের মাঝামাঝি একটা ট্রানজিশনাল যে পয়েন্ট সেইখানে কিন্তু এই রয়েছে। ঠিক আছে?
তো সেই ক্যারেক্টারিস্টিক দেখে সেটা বিচার করতে হবে এবং অন্যদিকে এক্সপ্লেন করতে হবে সেইভাবে। তো এগুলোই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যে মানবীয় ভূগোলের যে অংশ, অর্থাৎ যে জনসংখ্যা সম্পর্কিত যে ভূগোলের অংশ, তার বিভিন্ন প্রশ্নোত্তর এবং তার এক্সপ্লানেশন। তোমরা এগুলো ভালো করে পড়ো। ৩ নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো, ৩-৪টা করে পয়েন্ট দেখবে। বেশি বড় বড় করে দরকার নেই তৈরি করবার, ছোট ছোট করে পয়েন্ট ওয়াইজ করলেই হবে। কোনো এই সমস্ত আইটেম যদি কোনো যদি আগেকার যে বই যেগুলো রয়েছে বিভিন্ন অন্যান্য সেমিস্টারে, সেখান থেকেও তোমরা সাহায্য নিতে পারো, বা তোমরা হয়তো ক্লাস 9-10 যখন পড়েছো তখন কিছু কিছু টপিক হয়েছে, সেগুলো থেকেও তোমরা সাহায্য নিতে পারো এগুলো করবার জন্য। ঠিক আছে? তো আমাদের আগেও বলেছি, আবার বলছি যে অলরেডি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক ভূগোলের যে 6টা ক্লাস হয়েছে তার। তো সেগুলো তোমরা দেখে নেবে, যারা এখনো করোনি তাদেরকে বলছি আই বাটনে ক্লিক করে দেখে নেবে, বা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আর জেনসেন মেন্টরের যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে এখান থেকে। জেনসেন মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে। জেনসেন মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল সঙ্গে তোমরা যুক্ত হও। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন থেকে হিট করে দাও পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন, যাতে তুমি সর্বাগ্রে তুমি পেতে পারো। এই চ্যানেলটিকে তোমরা তোমাদের বন্ধু-বান্ধব, নিকটাত্মীয় সকলের মধ্যে ছড়িয়ে দাও। তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের সঙ্গে যুক্ত থেকো, আমাদের সাথে থেকো, আমরা তোমাদের সাথে আছি। আর এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, বেশি করে কমেন্ট করে দাও, কোনো অসুবিধা থাকলে সেখানে কমেন্ট করো এবং তোমরা শেয়ার করে দাও চ্যানেলটিকে তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে। তো আমাদের যে সিরিজ শুরু হয়েছে সেই সিরিজ থামবে না। আমরা পরবর্তী ক্ষেত্রে আবার আসবো আমাদের সাজেশনে যে পরবর্তী পার্ট নিয়ে। আর এর ফাঁকে তোমরা চালিয়ে যাও তোমাদের সুন্দর প্রিপারেশন বা প্রস্তুতি জিএনসেন মেন্টরের হাতে হাত রেখে। তো আমাদের ক্লাস এখানেই শেষ করব। আর বেশি কিছু বলছি না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।